শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো এসে দেখলাম যে তুমি একটু ঘুমোচ্ছ মেকআপ রুমে। না, ঘুমাচ্ছিলাম না, ঠিক একটু আবহাওয়ার আসলে এই পরিবর্তনের কারণে একটু ঠান্ডা লেগে আছে। এক্সকিউজ দিও না, আমি জানি যে তুমি শুধু আবহাওয়া না, তুমি বিয়ে মানে দাওয়াতের উপরেই আছো এবং চারিদিকে তো আসলে বিয়ের মৌসুম। এবং আজকে আমরা এমন একজন অতিথিকে এনেছি যে যাকে একদম সাক্ষাৎ বিয়ের কি বলবো অডিটোরিয়াম থেকে আমরা তুলে নিয়ে এসেছি, কারণ গতকালই তার ছেলের বিয়ে হয়েছে এবং তিনি একজন বিশেষ মানুষ, বিশেষ চিকিৎসক। চলো জানিয়ে দে তার নামটি এবং আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো। চলো দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় রয়েছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আর্য। অনেক বড় একটি নাম, তবে তার কর্ম অনেক বড়। আমরা পুরো ঘন্টাটি তার মাধ্যমে আলোকিত হব। চলুন তার সাথে আমরা কথা বলি, তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। বাহ, কেমন আছেন? আছি ভালো ভালো। আমরা শুরুতে বদ দিয়ে বিয়ের কথা বললাম এবং বদ দিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আজকে পুরো ঘন্টা কাটাবো। এবং গতকালই আপনার ছেলের বিয়ে ছিল চট্টগ্রামে, কেমন হলো? না, আমরা আপনি চট্টগ্রাম থেকে, ছেলের বিয়ে হয়েছে ঢাকায়। আচ্ছা, বসুন্ধরা কনভেনশন সেন্টারে। আচ্ছা, তো গতকাল রাত্রে বিয়ে হয়েছে। তো সেই সুবাদে আমি মনে করলাম যে আজকে এই সময় আপনাদের সাথে কাটে, তারপর হয়তো বা আবার চট্টগ্রামে ফেরত যাব। তো আপনারাও আমন্ত্রণ জানালেন, সেই সুযোগে আমি এখানে আসলাম এবং আপনাদের দর্শকের সাথেও পরিচিত হব, আলাপ করব। সেই জন্য অনেক ধন্যবাদ স্যার, আপনার এই ব্যস্ত সময়ে চমৎকার একটি সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় বের করে এখানে আসবার জন্য। আমরা আজকে একদম আপনাকে নিয়ে জানতে চাই যতটুকু সময় পাবো, কিন্তু আজকের এই জায়গাটায় বসে একটু শুরুতেই আপনার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন কেটেছে, সব কিছু মিলিয়ে একটু সেই সময়ের গল্প শুনতে চাই। অনেক বছর আগের কথা আসলে। তো আমি যখন জন্মগ্রহণ করেছি চট্টগ্রামে, আমার জন্ম চট্টগ্রাম শহরে। খুব একটা সুন্দর একটা জায়গায়, নন্দন কানন, ফুলের বাগান, নামটাই তো সুন্দর, নন্দন কানন। সেই নন্দন কানন হচ্ছে তখনকার দিনে চট্টগ্রামের বলতে গেলে একটা খুব নিরিবিলি কোলাহল মুক্ত একটা শহর। ওখানে 29 হরিশ দত্ত নম্বর লেনে আমার জন্ম। সম্ভবত খুব ভোরে জন্মগ্রহণ করেছি, সেজন্য আজকে আমরা ভোরবেলা আপনাকে নিয়ে এসেছি। এবং সবচেয়ে হচ্ছে আমার পরিবার বা আমার মা বাবা চাচ্ছিল, কারণ আমার আগে সব বোন। তো সেই জন্য যখন আমি হলাম, তখন আমি যখন একটা ছেলে হলো, তখন সবার আশা পূর্ণ হয়েছে। সেই জন্যই আমার নাম রাখা হয়েছিল আর্য। আর্য অর্থ কি? আর্য তো আশা পূরণ হচ্ছে। আচ্ছা, চমৎকার। সেই জন্যই। তার মানে এতগুলো বোনের পরে আপনি হয়েছেন, আদরের পাল্লা তো নিশ্চয়ই অনেক বেশি ছিল। হ্যাঁ, আদরের পাল্লা বেশি ছিল, সবাই আমাকে পছন্দ করতেন। আমি ওভাবেই আসলে আদরের মানুষ হয়েছি। কিন্তু তারপরে আমি দেখেছি আমাদের বাসায় খুব অনেক মানুষ থাকতো। আসলে আমার আব্বা একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন তো, এবং উনি আমাদের পরিবারে শুধু আমরা থাকতাম না, আমাদের আত্মীয় স্বজন, নানার দিকে, দাদার দিকে, আমার যৌথ পরিবারের মতো সবাই আসতেন। উনি যেহেতু গ্রাম থেকে এসে আমার বাবা শহরে বসবাস শুরু করলেন, তখন অনেক আমরা দেখেছি যে সব মানে আমাদের ঘরটা খুব কোলাহল ছিল, সবসময় বিজি ছিল। আর আমার মাকে দেখতাম যে সবসময় বড় বড়, সে আপনারা জানেন চিটগণের বড় বড় ডেকচিতে রাঁধছে, খাচ্ছে, কে আসছে কে যাচ্ছে। এবং আমার আব্বা কাছে অনেকে আসতেন চাকরির জন্য, থাকার জন্য, সাহায্যের জন্য, এভাবে আসতেন। কিন্তু এর মধ্যেই আমার বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন আমাদের মধ্যে একটা হঠাৎ এই আনন্দটা ছেদ পড়লো, যখন আমার আব্বা হঠাৎ মাত্র 52 বছর বয়সে মারা যান। কি হয়েছিল? উনি আসলে তখনকার দিনে প্রেশার ছিলেন, ওষুধ তখনকার দিনে তো আর অত ওষুধপত্র বের হয়নি, প্রেশারের ওষুধ, এই ব্যাপারে একদম স্ট্রোক করে উনি
মারা যায় 5ই আগস্ট 1967 সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উনি মারা যান। রাত তখন 11টা, তখন আমার বয়স মাত্র 8 বছর। তখন সংসারে হাল ধরেছিলেন কে? তখন সংসারে হাল ধরেছিলেন আমার মা। আসলে আমার মা আমাদেরকে সকলকেই শক্ত হাতে ধরেছিলেন। এবং আমার মা যদিও তখনকার দিনে, যদিও আমার নানা তখন যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, আমার মা হয়তো অত লেখাপড়া করেনি, কিন্তু খুব শক্ত হাতে পড়ালেখা যে ছেলেদের করাতে হবে সে বিষয়ে উনি খুবই মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যার জন্য আমাদেরকে স্কুলে যাবি না বা ওগুলিতে কোনোদিন ছাড় দিতেন না। লাবণ্য কিছু বলতে চাইছিলাম। আমি স্যারের বাবার সাথে স্মৃতি একটু জানতে চাচ্ছিলাম। খুব অল্প বয়সে আসলে বাবাকে হারিয়েছেন, কিন্তু এই 8টা বছর বাবার সাথে কেমন কেটেছে, বা এখন যদি বলতে বলি যে আসলে বাবার কোন বিষয়টি আপনার মধ্যে এসেছে বা বাবার কোন বিষয়টি আপনার সে সময় ভালো লাগতো সেটা এখনো নিজে ধারণ করেন, সেই বিষয়ে যদি একটু জানতে চাই। আসলে আমার বাবার স্মৃতি খুব একটা মনে নেই, তবে আমার বাবা আমাকে খুব আদর করে আরজু ডাকতেন, লাবলা, মানে লাবলা ডাকতেন, এটা আমার খেয়াল আছে। আমার 5ই আগস্ট আমরা যখন, আমার মেজো ভাই ভালো ফুটবলার ছিলেন, তো আমাদের এলাকাতে তখন অনেক ক্লাব ছিল, গ্রিন অ্যারো ক্লাব ছিল। গ্রিন অ্যারো ক্লাবের সাথে তখন আরেকটা ক্লাবের একটা ফুটবল ম্যাচ ছিল। তখন যেহেতু আমি ছোট ছিলাম, আমি বাবা হয়তো পারমিশন না দিবে, আমার মাকে বলে চুপ্পি সেরে যাচ্ছি। তখন বিকাল হবে, উনি মনে হয় আসরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছিলেন, আমি ওই মুহূর্তে উনি বসে আছেন দেখেছি, আমি উকি মোড়ের দিকে চলে গিয়েছিলাম। পরে আমার ওই সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ওই সময় নাওজওয়ান ক্লাবকে গ্রিন ক্লাব 1 গোলে দিয়ে হারিয়েছিল এবং গোলটা করেছিল আমার মেজো ভাই। আমরা খুব খুশি হয়ে আসছিলাম পাড়াতে, কিন্তু আনফরচুনেটলি শুনলাম যে আমার আব্বাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো বাবাকে ওই রকম দেখা হয়নি, তবে বাবার অনেক কিছু কথা তখন শুনতাম। অনেক লোক এসছেন যে মানে ইভেন কি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকরা আসতেন, একে চাকরি দিয়েছে, একে টাকা দিয়েছে, একে দিয়েছে। বিশেষ করে তখনকার দিনে উনি বলতেন যে নারী শিক্ষা দরকার, নারী শিক্ষা দরকার, যার জন্য উনি খুব খুব বেশি যে চিটাগাংয়ে প্রথম গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন, যে মেয়েদের যদি শিক্ষিত করা না হয় তাহলে সেটা উনি খুব বেশি প্রশ্রয়, যার জন্য আপনারা জানেন চট্টগ্রাম মহিলা কলেজ যেটা আছে নাসিরাবাদে, ওটা কিন্তু তার প্রতিষ্ঠাতা আমার আব্বা, কিন্তু উনি নিজেই কিন্তু বিল্ডিং নিজেই সরকার ওনাকে টাকা দিয়েছিলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি, ওনার ওখানে যে অনেকের বরাদ্দকৃত সরকার থেকে জায়গা ছিল, আমার আব্বা ওনার নামে যে বরাদ্দকৃত 12 কাঠা জায়গা ওটা গার্লস কলেজকে দিয়েছিল আমাদের জন্য। স্যার, আমরা আসলে বুঝতে পেরেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, যেমন কথাটা বলে না, তো আপনার ছোটবেলা থেকে শিক্ষাই আপনার স্পর্শ করেছে এবং আপনার বাবা মা পরিবার সবকিছু শিক্ষার ভেতর দিয়ে আপনি বড় হয়েছেন, এবং সেই কারণে আজকে আপনি একজন আদর্শ মানুষ এবং একজন বিশেষজ্ঞ মানুষ। আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, চট্টগ্রাম মা এবং শিশু হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান এবং হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। প্রায় 25 বছর যাবৎ তিনি চট্টগ্রাম মা এবং শিশু হাসপাতালে অটিজম এবং শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অটিজম সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। চট্টগ্রামে তার সর্বাত্মক সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ আরও কয়েকটি হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। অধ্যাপক ডাক্তার মাহমুদ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে শিশু স্বাস্থ্যে FCPS ডিগ্রি অর্জন করেন। 2011 সালে তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এডেনবার্গ থেকে সম্মানসূচক FRCP ডিগ্রি এবং যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড হসপিটাল থেকে শিশু নিউরোলজিতে ফেলোশিপ লাভ করেন। অটিজম এবং বিশেষায়িত শিশুদের বিষয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। তার সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম মা এবং শিশু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আজীবন সম্মাননা প্রদান করেন। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরি। ছোটবেলা কি হতে চেয়েছিলেন? ছোটবেলা আসলে আমার মা আমাকে সবসময় বলতেন যে তুমি
ডাক্তার হও। কারণ হয়েছে কি, চট্টগ্রামে একজন খুব নামকরা তখন একজন মেডিসিনের অধ্যাপক ছিলেন, প্রফেসর নুরুন নবী, আমারও শিক্ষক ছিলেন। উনি আমাদের বাসায় আসতেন, তখনকার দিনে তো হাউস কল ছিল। তো উনি আমার আম্মাকে দেখতেন, আমার আম্মা যখন অসুস্থ থাকতেন আমার আম্মাকে দেখতেন, এবং আমার আম্মা ওনাকে পছন্দ করতেন। এমনকি যে কোনো সময় রাত 1টা বাজে উনি চলে আসতেন। তো সেই জন্য আমার মায়ের ইয়ে ছিল যে তুই বড় হলে নুরুন নবীর মতো ডাক্তার হবি। তো সেই জন্য আমি প্রফেসর নুরুন নবী স্যারকেও বলতাম যে আমার মা কিন্তু আপনাকে বলেছেন। সেই জন্য আমি কিন্তু যখন আমি যে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি কিন্তু কোনো জায়গায় পরীক্ষা দিইনি, আমি শুধু মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছিলাম। আমি যে অনেকেই ইঞ্জিনিয়ারিং কলেজে দেয়, ইউনিভার্সিটিতে দেয়, আমি খালি মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি। তাহলে তো পড়াশোনায় অনেক ভালো ছিলেন। হ্যাঁ, পড়াশোনায় আমি খুব পড়াশোনা করতাম, আমি পড়াশোনাকে ভালোবাসতাম এবং খুব চেষ্টা করতাম যে আজকের পড়াটা আজকে করে ফেলতে। হ্যাঁ, আমাদের যে আমার হোম টিচার ছিলেন, উনি হয়তো এই মুহূর্তে নেই, উনি আমাকে খুবভাবে এমনভাবে মানুষ করেছেন, সবসময় উৎসাহ দিতেন। যেমন ক্লাস 5-এ বৃত্তি পাওয়া, ওটা ক্লাস 8-এ তো আমাদের অবশ্য লাগে না, যেহেতু আমি কোন স্কুলে ছিলেন? আমার স্কুল জীবন শুরু হয় আমাদের নন্দনকাননের কাছেই মুসলিম এডুকেশন সোসাইটি হাই স্কুল। এটা একটা মুসলিম এডুকেশন সোসাইটি এটা প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয় যে 1942 সালে ওই মুসলিম এডুকেশন সোসাইটিতে কাজী নজরুল ইসলাম ভিজিট করেছিল ওই, এবং ওখানে উনি অনেক চিটাগাঙ্গের অনেক খুব মানে ওনার অনেক চট্টগ্রামে যেসব কবিতা আছে ওখানে বসে লিখেছেন নাকি শুনেছি। তো ওখানেই আমি 5 পর্যন্ত পড়েছি। তারপর আমি, আপনারা জানেন, চিটাগাঙ্গের কলেজিয়েট স্কুলে আমি ভর্তি হই। এরপরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামের পরে, যখন স্বাধীনতার পরে ক্যাডেট কলেজে আমি ভর্তি হই 73 সাল থেকে। আমি ছোটবেলার কিছু গল্প আমরা জানি যে ছোটবেলা আপনি খুব একটা খেলাধুলা বোধহয় করতে পারতেন না, এর কোনো কারণ রয়েছে কি? না, আসলে আমি ক্লাস 2 থেকে আমি চশমা ব্যবহার করা শুরু করেছি, যার জন্য আমি খুব একটা আউটডোর গেমস করতাম না। মানে করেছি, দেখা যাচ্ছে যে তখন চশমা ভেঙে যাচ্ছে, আর তখন তো আর আজকের মতো প্লাস্টিক গ্লাস ছিল না, প্রায় দেখা যেত যে গ্লাস, যে কাঁচের গ্লাস, ওগুলো ভেঙে যেত। অনেক সময় আম্মা বকা দিত বা বড় ভাইরা বকা দিতেন। তো সেই জন্য আউটডোর গেমস খুব একটা খেলা হতো না। আমি মেইনলি টেবিল টেনিস পছন্দ করতাম, টেবিল টেনিস খেলতাম। তারপর অবশ্য আমরা যখন ফৌজদার ক্যাডেট কলেজে যাই, ওখানে তো আপনার আউটডোর গেমসের কম্পালসারি ছিল, তখন আমি আই ইউজ টু প্লে ফুটবল। ওখানে তো অনেক ভ্যারাইটিস অফ ইয়ে হতো অবশ্য। তারপর বাস্কেটবল, যেগুলিতে মানে বড় বল দেখা যেত, ওখানে বাস্কেটবল খেলতাম। ফুটবল খুব একটা খেলা হতো না। স্কাউটের সাথে তো আপনি? ইয়েস, স্কাউটের সাথে জড়িত। আমি যখন ক্লাস 5-এ ছিলাম, ওই যে প্রাইমারি স্কুলে, তখন আমরা কিন্তু স্কাউট করতাম। কলেজিয়েট স্কুলে আমরা শুরু করছি, কিন্তু আমরা যখন ক্লাস 7 থেকে ফৌজদার ক্যাডেট কলেজে চলে যাই, তখন এটা তো অনেকটা প্যারামিলিটারি ইনস্টিটিউট ছিল। আমাদেরকে সপ্তাহে 2 দিন পিটি প্যারেড করা হতো, এবং অনেক সময়, কারণ এটা অনেকটা আর্মির কন্ট্রোলে ছিল, এটা আর্মির কন্ট্রোলে ছিল, যার জন্য আর্মি থেকে অনেক বড় বড় অফিসাররা ছিলেন। তখনকার দিনের প্রথম গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি প্রথম গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন। শুধু ওনারা আসতেন, তখন পিটি মার্চ পাস্ট হতো, প্যারেড হতো, চিটাগাঙ্গের ব্রিগেড কমান্ডাররা যেতেন, বিএমএ থেকে ব্যান্ড পার্টি আসতো। সুতরাং আমাদের অনেকটা মিলিটারি স্টাইলে অনেক সময়, এবং আমরা ড্রেসও পরতাম কিন্তু আপনার খাকি কালারের। আমার বিশেষ করে সকালবেলা স্কুল টাইমে, সকালে যে ক্লাস টাইমে, পরে অবশ্য আমরা যখন রাত্রে পড়াশোনা করতাম তখন আমরা সাদা পড়তাম আর কি। সো দ্যাট ওয়াজ এ ডিসিপ্লিন ছিল। সকালে উঠতাম, পিটি করতাম, ব্রেকফাস্টে যেতাম, ক্লাস করতাম, মানে একটা ডিসিপ্লিন। ক্যাডেট কলেজও আপনার একটা পুরো নিয়ম শৃঙ্খলা। আমার জীবনের তো ক্যাডেট কলেজ হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জিনিস। আজকে যে আমি এখানে এসেছি, সেটা হচ্ছে আমার ক্যাডেট কলেজের শিক্ষা, ক্যাডেট কলেজের ডিসিপ্লিন,
ক্যাডেট কলেজের যে একটা ভালো মানুষ হওয়ার প্রবণতা, সব ভালো মানুষ হওয়ার জন্য যে সকল গুণাবলী আমাদেরকে শিখিয়েছে, সেটাই আজকে আমার। মোট কত বছর ছিলেন? আমরা ক্লাস 7-এ ঢুকেছি এবং ক্লাস 12-এ পড়েছি। আচ্ছা, 1972 সনে ক্লাস 7-এ ঢুকেছি, 1978 সনে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে। স্যার ছোটবেলায় তো আপনি গানও করতেন। হ্যাঁ, ক্যাডেট কলেজে গান করতাম, কিন্তু পরে এসে যখন মেডিকেল কলেজে গেলাম তখন তো সব কিছু ভুলে গেছি। কারণ প্রথমে যে বই, এত বড় বই, এখন কিন্তু ছেলেরা পড়ে না। আমরা প্রথম যে সেই বড় গ্রেজ অ্যানাটমি, হ্যাঁ, গ্রেজ অ্যানাটমি দেখে, ও এখন পড়ে না, এখন মনে হয় না ছেলেরা ওরকম পড়তে হয়, বিকজ দ্যার আর সাম মডিফিকেশন, এবং এখন ধরেন আপনার কম্পিউটারে পাওয়া যায়, গুগলে পাওয়া যাচ্ছে। সুতরাং গ্রেজ অ্যানাটমি, সেই বড় বই গ্রেজ অ্যানাটমি তো আর পড়তে হয় না। এবং কিছুটা মডিফিকেশন, আমাদের তো টিচাররা কোনো এক আর্টারি বা ভেইন, এটা কোনটার পিছনে গিয়েছে, কোন মাসেলের পিছনে গিয়েছে, ওরা পর্যন্ত ধরতো। সুতরাং আমাদের ওগুলো পড়ার পর থেকে আর গানের চর্চা করা হয়নি। সিনেমা দেখতে ভালোবাসতেন আপনি? সিনেমা দেখতে ভালোবাসতাম, তখনকার দিনে তো ছিল সানডে হলিডে। তখন আমার একটা বন্ধু ছিল, আমার একদম ভালো বন্ধু, আমরা দুজন মেডিকেল পড়তাম, থাকতাম নন্দনকাননে। আমরা যেহেতু ক্যাডেট কলেজে থাকতাম, তো আমরা কিন্তু হোস্টেলে থাকতাম না, মানে মেডিকেল কলেজের হোস্টেলগুলি নট দ্যাট অর্গানাইজ লাইক ক্যাডেট কলেজ হোস্টেল। তো আমাদের কাছে বিভিন্ন সিনেমা ছিল, তো আমরা সাধারণত স্যাটারডেতে আমরা সিনেমা দেখতাম। তখনকার দিনে তো ধরেন রাজ্জাক, তারপর কবরী, সুজাতা আজিম, এদের তখন অনেক ভালো ভালো বই হচ্ছে, ওগুলি দেখতাম। শাবানা, অনেক বই দেখতাম, বিশেষ করে বৃহস্পতিবারের রাত্রে 6টা-12টা, অনেক সময় চুরি করে 6টা-9টা অথবা 9টা-12টা। এবং ওটা তাইও নয়, যখন আমি পিজিতে মানে পোস্ট গ্রাজুয়েট করতে আসলাম এফসিপিএস, তখনও কিন্তু আমরা ওই সিনেমা দেখতাম। স্যার ক্যাডেট কলেজ থেকে যখন মেডিকেল কলেজে আপনি ভর্তি হলেন, মানে ছোটবেলার এবং পরিবারের একটা ইচ্ছা পূর্ণ হলো, এবং প্রথম ছেলে সন্তান যখন এমবিবিএস পড়াশোনা শুরু করলেন, সেই মুহূর্তে আসলে কি অনুভূতি হয়েছিল আপনার এবং পরিবারের? না, সেটা হয়েছে কি, আমার আত্মীয় স্বজন, আমি যখন পাশ করলাম তখন আমার আত্মীয় স্বজন বললো যে বাবার মতো হলে তো পয়সা কামাতে পারবে না। আসলে পয়সা কামাতে পারিনি, বাবার মতো হয়েছে যে আমি অথবা যে ডাক্তারি, যে যদিও প্রফেসর এম.আর. খান জাতীয় অধ্যাপক বলতেন যে ডাক্তার হলে দোয়া এবং দয়া, মানে পয়সা দুটোই আসে। আসলেই ঠিক, ওটা কিন্তু ওটাই বলতো যে তুমি তো আর অত বাবার মতো হলে পয়সা রাখতে পারবে। তাই হয়েছে। একদম ইন্টারনেট থেকে শুরু করে, যখন ইন্টারনেট শুরু করলাম তখন থেকে আমি চেষ্টা করেছি, কারণ হাসপাতালে, একটা সরকারি হাসপাতালে সব হতদরিদ্র লোকরাই যায়। ইন্টার্নি কোথায় করেছিলেন? আমি ইন্টার্নি চিরাং মেডিকেল কলেজে করেছি। চিরাং মেডিকেল কলেজে করার পরে মানে ওখানে আমি সবসময় চেষ্টা করেছি যে মানে ডিউটিগুলি, কারণ ইন্টার্নি তো নাও আসবে না, 1 বছরের জন্য আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট। এবং আমি চিন্তা করেছি, আমি সার্জারিকে 6 মাস বেছে নিয়েছিলাম, কারণ ছোটোখাটো যদি আমি কোনো উপজেলায় পোস্টিং হয়, ছোটোখাটো রিপেয়ার, অপারেশন, এমনকি সার্কামসিশন, ওগুলি যেন আমরা নিজেরা করতে পারি, তাহলে অনেকের উপকার হবে, অনেক সময় ক্যাম্প করতে পারবো। পরবর্তীতে আর সার্জারির দিকে যাওয়া হয়নি, যেহেতু আমার মনে করলাম যে আমার চশমা আছে, কারণ এটা অনেকক্ষণ করে দেখতে হবে, যার জন্য এটা করা হয়নি। এরপরে তো আমরা তখনকার দিনে, আমাদের দিনে ইন্টার্নি করার পরেই সরকারি চাকরি এসে যেত, তা আমরা সরকারি চাকরিতে জয়েন করেছিলাম। যদিও প্রথম আমাকে অনেক দূরে দিয়ে দিয়েছিল, আমাকে রাজস্থলী পোস্টিং দিয়েছিল। রাজস্থলী হচ্ছে রাঙ্গামাটি জেলায়। তো আমি আবার একটু বলে টোলে ওটাকে আমি রাউজানে নিয়েছিলাম। আমি রাউজানে 2 বছর ছিলাম। ওর পর থেকে আমি প্রথম আসা যাওয়া করলাম। দেন আমি চিন্তা করলাম যে কি, আমার তো কেরিয়ার করা দরকার, এমবিবিএস দিতে হবে। তখন আমি আবার পড়াশোনা শুরু করলাম, ওই আবার অ্যানাটমি। সরকারি চাকরিতে 2 বছরের অভিজ্ঞতাটা একটু ছোট করে জানতে চাই। সরকারি বছর 2 বছরের অভিজ্ঞতা হচ্ছে, আমার প্রথম পোস্টিং রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা হয়তোবা আমি রেগুলারলি সকালে বাসা থেকে যেতাম, এবং আমাদের একটা
একটা রোটেশন ছিল, ইমার্জেন্সি থাকতে হবে, তখন আমি হাসপাতালে রাউজান উপজেলা হেলথ কমপ্লেক্সে থাকতাম। এবং আমি সবসময় চেষ্টা করতাম যে কি রোগীদেরকে সাহায্য করতে। এবং নট অনলি দ্যাট, আপনি একটা হাসপাতালে গেলেন, একটা রোগী আসলো, ওই মুহূর্তে কিন্তু মা বাবার কাছে, বাচ্চার কাছে টাকা না, বা মা বাবার কাছে টাকা নাও থাকতে পারে, যে হ্যাঁ তখনকার দিন একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটা লাইফ সেভিং ইমার্জেন্সি দিতে হবে। আমি ওই হাসপাতালে মানে ছোট্ট একটা ইমার্জেন্সি রুমে ইমার্জেন্সি বক্স করেছে, ওটা আমার পয়সা দিয়ে করেছিলাম, আমি নিয়েছিলাম। তারপর দেখলাম যে কি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই যে স্কোয়ার, ওনারা রিকোয়েস্ট করতাম, এই যে এখন যেটা শুরু হয়েছে পুর ফান্ড বলা হয় হসপিটাল, এটা কিন্তু আমি ইয়েতে রাউজানে শুরু করেছিলাম। আমাকে ওরা খুব পছন্দ করতো, কিন্তু আমাকে থাকতে বলতো, যেহেতু আমি আবার যেহেতু শহরের ছেলে, গ্রামে কারেন্ট থাকতো না, ইয়ে থাকতো না। তারপর আমরা তো বিশেষ করে বিভিন্ন রকমের, আর তখন খুব সাপেরও উপদ্রব ছিল, বিশেষ করে ওই এলাকা নতুন হয়েছে, নানা কারণে আমরা থাকতে পারতাম না। তবে যখন থাকতাম খুব এনজয় করতাম, কারণ ওখানকার যারা কর্মচারী ছিল ওরা আমাকে ওই খুব ব্যাচ করে করে খাওয়া পাঠাতো, টিফিন ক্যারিয়ার করে। আমার 2 বছর ভালোই কেটেছিল। স্যার, যেটা জেনেছি যে এমবিবিএস পড়বার সময় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে শিশু স্বাস্থ্য নিয়ে আপনি উচ্চতর পড়াশোনা করবেন, এই বিষয়টি কেন আগ্রহী? এটা হচ্ছে কি, আমার টিচার ছিলেন প্রফেসর শাহাদাত হোসেন, উনি আমার সাথে খুব ক্লোজ ছিলেন। ক্লোজ মানে আমি মাঝখানে আমি কিছুদিন একটা ক্লিনিকও চাকরি করতাম, তখন ওনাকে দেখতাম যে উনি রুগী দেখতে আসছেন, ওনার ওয়ে অফ মেথডটা এত ভালো ছিল। উনি ধরেন একটা তখনকার দিনে একটা রুগীর আপনার কৃমির কারণে তোর অবস্ট্রাকশন হয়েছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, উনি বলেছে কোনো সার্জারির কথা দরকার নেই ইনিশিয়ালি, লেট মি ট্রাই। উনি নিজে গ্লাভস পরে পাররেক্টালি এক্সামিন করে কৃমি বের করে অবস্ট্রাকশন রিলিজ করে দিয়েছে। এই যে ডেডিকেশন এই মানুষটা দেখেছি। হ্যাঁ, উনি বলতেন একটা জিনিস, সবসময় বলতেন, রুগী পড়া, বই পড়া না, এত বড় মেডিকেল বই তুমি দেখতে পাবে, তোমাকে রুগী পড়তে হবে, তোমার দেশের রুগী। যেটা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বলতেন, ইউ হ্যাভ টু রাইট ইউর ওন মেডিসিন বুক, আমাদেরকে আমাদের বই লিখতে হবে। তো এই স্যার আজকে দুনিয়াতে নেই, ওনার প্রেরণায় উনি আমাকে তুলেছেন একদম প্রত্যেকটা দিনে। তারপর আমি ওনার ওয়ার্ডে জয়েন করলাম, ওনার রেজিস্ট্রেন্ট করলাম, ওনার ওখানে চেম্বার করতাম, কারণ অনেক ইন্টারেস্টিং রুগী থাকতো, ওনার চেম্বারে যেতাম। এভাবে করতে 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 স্যারের সাথে সাথে থাকতে 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 স্যার আমার এফসিপিসির এক্সামিনার ছিল, এইভাবেই শিশুরোগ বিশেষজ্ঞ হয়ে গেছি। এরপরে যখন আমি এফসিপিএস পাস করলাম, তখন আপনারা জানেন যে বিশিষ্ট শিশু নিউরোলজিস্ট প্রফেসর নাইলা জামান খান, ওনার মায়ের বাড়ি কিন্তু চিটাং, আমার আত্মীয় হয়, যদি উনার কর্নেল নুরুজ্জামান ওনার ফাদার সিলেট। তখন উনি বললো যে তুমি তো এফসিপিএস করেছো, তুমি আরও কিছু করো এই বিষয়ে, এটাতে যদিও তুমি পয়সা পাবে না, কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে, তুমি পিডিয়াট্রিক নিউরোলজিতে ক্যারিয়ার করো, আমি তোমাকে ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন লিঙ্ক আপ প্রোগ্রামে একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেবো। উনি আমাকে 6 মাসের একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন গ্রেট অরমন্ড স্ট্রিট হসপিটাল, যেখানে ওয়ান অফ দ্য মানে রিনাউন্ড বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। ওখানে আমি 6 মাসের পড়াশোনার জন্য প্রথম দেশের বাইরে গিয়েছিলাম। প্রথম দেশে গিয়েছিলাম, হ্যাঁ প্রথম দেশে গিয়েছিলাম। এবং আমি যখন প্রথমবার এমনি হয়তো কলকাতা বেড়াতে গেছি, প্রথমবার যখন গিয়েছি তখন আমি হিথ্রো এয়ারপোর্টে যখন নামলাম, তখন বলে হচ্ছিল যে মধ্যবিত্ত বাঙালির স্বপ্নের শহর লন্ডনে আজকে গিয়েছি। কারণ আমরা তো লন্ডন একটা জৌলুস। তখন যখন নামলাম, তখন আমার ভাইপোর বন্ধু লন্ডনে, সে আমাকে বললো যে চাচা আপনি কি দেখবেন, আমি তো ছোটবেলা থেকে পড়েছি কি দুটো জিনিস, একটা হচ্ছে বাকিংহাম প্যালেস, একটা হচ্ছে লন্ডন ব্রিজ, ওগুলিকে আমি দেখতে যাব। সে এবং ট্রাম যে টিউব আমরা শুনেছি ছোটকালেই আমরা দেখেছি, ওটা দেখতে গেছিলাম। লন্ডনে কতদিন থাকা হলো? 6 মাস মতো আমি থেকেছি। আমি এর পরেও গিয়েছি এবং আই লাইক লন্ডন, যে অনেক শহরে আমি গিয়েছি। আমি কিন্তু অনেক শহরে, আমি প্রায় আপনার বেড়ানো বা কনফারেন্সের ব্যাপারে আমি প্রায় 36টা শহরে 36টা দেশে গিয়েছি এবং প্রায় 52টা শহরে ঘুরেছি। স্যার, একটা ঘন্টায় তো সব শোনা সম্ভব না, আপনি বই লিখে ফেলেন, আমরা সেই বই থেকে পড়ে নেব। চেষ্টা করছি, কিন্তু লেখা আসলে
এখন তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, তবে আমি যেখানে গিয়েছি ওখান থেকে আমি একটা ওই ছবি নিয়েছি। আমার আমার একটা পুরনো একটা আমার নানার একটা আলমারি আছে, ওখানে আমি সব রেখে দিয়েছি। স্যারের যে গল্প শুনছিলাম সেটা হলো লন্ডনের গল্প, সেখানে 6 মাস থাকা হলো, তারপরে কি আবার দেশে ফিরে আসেন? হ্যাঁ, আমি দেশে ফিরে আসলাম। ওই এরপরে যখন আমি আবার আসলে আমাকে সরকারি মাও শিশু হাসপাতালের ডেপুটেশন দিয়েছিল, কারণ ওরা একজন ডাক্তার চাচ্ছিল, মানে বিশেষজ্ঞ চিকিৎসক, তখন আমাকে দিয়েছে। ওখান থেকেই প্রফেসর নাইলা জামান খান আমাকে লন্ডনে মানে পাঠিয়েছিলেন, গ্রেট অর্ম হসপিটাল। ওখান থেকে আসার পর আমি ওখানে দেখলাম যে ওখানকার যে ডিসেবল বাচ্চাদের যে সার্ভিস, সেটা অনেকটা মাল্টি প্রফেশন, মানে মাল্টিডিসিপ্লিনারি, যেটা সরকারি ব্যবস্থা এটা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে কি আমি সরকারি চাকরিতে আর ফেরত যাব না। এছাড়া অনেক কিছুই তো সমস্যা আছে, অনেক আমলাতান্ত্রিক প্রবলেম, জটিলতা আছে। চিটাং থেকে এসে আমার পক্ষে ওটা সম্ভব হবে না, বা আমি চিটাংয়ের ছেলের লোকেরা আপনারা জানেন যে খুব একটা চিটাংয়ের বাইরে যেতে চায় না। হ্যাঁ, ঢাকায় ছিলাম পড়াশোনার জন্য, সেটা অন্যরকম। তখন আমি মাল্টি প্রফেশনাল বা মাল্টি ডিসিপ্লিন করতে গিয়ে আমি আমার ওখানে একটা সেন্টার খুললাম। প্রথমে আমি একা, তারপর আমি দেখলাম যে আমার পক্ষে তো সব সম্ভব না, কারণ এই যেসব বাচ্চা হাঁটে না, তাদের সমস্যা হচ্ছে। তখন আমি একজন থেরাপিস্ট ট্রেনিং দিলাম, ওই নাইলা আপা, তার ঢাকা শিশু হাসপাতালে ট্রেনিং দেওয়ালো। এরপরে চিন্তা করলাম যে অটিজমটা তখন এমনও বলতে পারেন যে মানে যে 2000-এ অটিজম শব্দটা আমি প্রথম চিটাঙে যেন ডিসেমিনেট করলাম, যে এরকম একটা কিছু শিশু আছে যারা নিজেদের মধ্যে থাকে, একা একা থাকে, নন ভার্বাল তাদের কমিউনিকেশন নাই, তারা কিছু কিছু স্টেরিওটাইপিক মুভমেন্ট করে, তারা লাফালাফি করে। এটা একটা অটিজম বলে একটা কথা আছে। পরে এর আগে কেন ছিল না বিষয়টা? কেন ছিল না, এটা আমাদের পরিবারের যে বর্তমান যে ব্যবস্থা, এটাও হতে পারে। আমাদের খাবারের যে ব্যবস্থা, সেটাও হতে পারে। আমাদের যে বর্তমান যে লাইফস্টাইল, এবং বিশেষ করে ডিভাইস, মোবাইল আমরা যে দিচ্ছি, সেগুলি তো আগের ছিল না। পরিবারের সবাই একসাথে করতো, এবং সেই জন্যই হয়তো বা আজকে অটিজমটা বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে জেনেটিক প্রিডিসপোজিশন আছে। জেনেটিক প্রিডিসপোজিশন তো থাকবেই। আপনি যদি আপনার জেনেটিক প্রোফাইল করেন প্রত্যেকটা কোষের, আপনার কাছে কিছুটা প্রবলেম থাকবেই, কিন্তু এনভায়রনমেন্ট সেটাকে আপনাকে সাপ্রেস করে আপনাকে স্বাভাবিকভাবে চলার জন্য আপনাকে উপযুক্ত করেছে, যার জন্য সেটা নেই। কিন্তু এই যে এনভায়রনমেন্ট যেটা ছিল, একটা মানে বহু কি বলে একসাথে যে অনেক পরিবার ছিল, সেটা তো নাই এখন। আর কথা বলার যে স্টাইল, দেখবেন আমরা একরকম কথা বলছি, আমি দেখেছি আমরা কথা বলার, তখন তো সবাই একরকম কথা বলতো, এখন হয়তো মা বাবা শুদ্ধ বাংলা কথা বলছে, মা দাদা দাদিদের আঞ্চলিক ভাষা কথা বলছে, কাজের বুয়ার উপর ডিপেন্ডেন্ট, ওরা অন্যভাবে কথা বলছে। ছেলে কোনটা নেবে সেটা কিন্তু ও বুঝতে পারতেছে না, যার জন্য কথার মধ্যে কিন্তু ছেলেদের স্পিচ ডিলে হয়ে যাচ্ছে, উইচ মে নট বি অটিজম। এটা সবাইকে কিন্তু ঢালাওভাবে অটিজম বলা সেটাও ঠিক না। আমার কাছে কেউ আসলে আমি অটিজম বলি না, আমি বলি আপনার শিশুর কিছুটা আচরণগত সমস্যা আছে। যে অনেক সময় হয় যে যারা অভিভাবক তারা বেশ পাজল হয়ে যায়, এবং তারা থাকে না যে খুব স্বাভাবিকভাবে তারা ডাক্তারের কাছে ছুটে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে বাড়ি থেকে প্রাথমিকভাবে কোনো কেয়ার কিংবা বাড়ি থেকে কোনো কিছু থেরাপি, সেগুলো আপনি প্রেফার করবেন, নাকি আপনি বলবেন যে সমস্যা যখনই পাওয়া যায় তখনই নিয়ে যাওয়ার জন্য? না না না, প্রথম থেকে বলা, এটা আসলে বলা উচিত যখন, এটা আমাদের গাইনোকোলজিস্টদেরই এটা বলা উচিত, যখন বাচ্চা মায়ের পেটে থাকবে তখন থেকে বলতে হবে যে মাকে উৎসাহ দিতে হবে। প্রয়োজনে মা মানে মা পেটে যখন থাকবে, পেটে হাত দিয়ে আপনার বলতে হবে, গান গাইতে হবে, কথা বলতে হবে। বাচ্চাকে পেটে বোঝা যাবে যে এই শিশুটা স্পেশাল বা শিশু ডিলে হতে পারে। there are some red flags. সাধারণত একটা বাচ্চা কি করে, 3 মাস থেকে মায়ের চোখে চোখে তাকায়, এরা চোখে চোখে তাকায় না। হ্যাঁ, বুব বাবু সাউন্ড করে, দাদা দাদা সাউন্ড করে, এরা করে না।
এরা একটা কোয়াইট থাকে, চোখে চোখে তাকাবে না, হাসবে না, এই যে একটা জেস্চার সেটা থাকবে না। হ্যাঁ, কি করতে পারে, দুই ধরনের জেস্চার হতে পারে, যাকে সে পছন্দ করবে তাকে হাসবে, আর যাকে যে পছন্দ করবে না কি করবে, কান্নাকাটি করবে। এটাও তো এক ধরনের জেস্চার। তো এগুলি কিন্তু মা বাবাকে খেয়াল রাখতে হবে। সুতরাং মা বাবাকে বুঝতে হবে, সে বোঝার জন্য যখন এটা তার অ্যান্টিনেটাল চেক আপে এটা ঢুকাতে হবে, যে প্রসূতি পূর্ব যে চেক আপ এখানে ঢুকাতে হবে, যে আপনার বাচ্চার এই মায়ের সাথে আপনার বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে আপনি বাচ্চার সাথে কথা বলবেন, সবচেয়ে বাচ্চার কাছে। সেই জন্য এখন কি বলে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, সেই স্কিন টু কন্ট্যাক্ট আপনারা সিনেমাতে দেখেননি, এই যে সেই বিখ্যাত নয়নমণি ছবিতে আইতে না আইতে ঘরে লাগলো আগুন বাতি, এই যে আমি হয়তো ঠিকমতো বলতে পারতেছি না, এই যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, তখন গান গাইবে, সেটা শুনবে, বাচ্চারা সব কিছু শুনে। তো সেই জন্য বলে যে আপনি যখন একটা বাচ্চাকে, নিউবর্ন বাচ্চাকে রাখবেন, তাকে নেস্টের মধ্যে রাখবেন, নেস্ট পাখির খাঁচা, কারণ সে মায়ের পেটে তো পাখির খাঁচার মতো ছিল, সুতরাং সে হাত দেবে, তার প্রোটেকশন দরকার আছে। সুতরাং এরপরে তাকে নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, জড় বস্তু নিয়ে আমরা কি করি, পুতুল দিয়ে দিই, কারণ তুমি বলো না, তুমি গান গাও না, তুমি কেন টেলিভিশনে নাচ দেখাচ্ছ, তুমি নিজে না, মাকে বলছি নাচো। আমি মা বাবাকে বলি যে, মাকে বলি যেসব বাচ্চারা খুব, আপনি একটা ছেলেকে আপনি সবসময় যেভাবে হোক ধর্মীয় হবে নিজেকে সবসময় সেজে গুজে রাখবেন, উৎসাহ দেবেন, বেড়াতে যাবেন ছেলেদের নিয়ে। এখন যেটা হয় যে সবাই তো ব্যস্ত, যেটা আপনি বলছিলেন যে কখনো মায়ের শিক্ষা, কখনো বাবার ল্যাঙ্গুয়েজ, কখনো বুয়ার ল্যাঙ্গুয়েজ, সবগুলো মিলে একটা জগা খিচুড়ি অবস্থা। হ্যাঁ, অনেক সময় বাবা মা দুজনে তো ওয়ার্কিং ফাদার মাদার থাকে, এক্ষেত্রে কি করবে? ডিভাইস ছাড়া তো আসলে ভরসা নেই না। সেক্ষেত্রে এখন আমাদের দেশেতেও সেটা সম্ভব, অন্যান্য জায়গায় তো জানেন যে বিভিন্ন ডে কেয়ার আছে, আমাদের কিছু কিছু জায়গায় ডে কেয়ার আছে, সেটা সেক্ষেত্রে একটা কেয়ার গিভার সেটাই বলছি আর কি, যে আগে তো দাদা দাদি বা নানা নানি ওটা করে ফেলতো, ওই জায়গাটা সরে ফেলতো, ওই জায়গাটা ওই কাজটা সেরে ফেলতো। এখন কেয়ার গিভার আমরা যাদেরকে আমরা বলছি, সেটাকে ওদেরকে আমরা ওভাবে ট্রেনিং করতে পারছি না, বা মা বাবারাও বুঝতে পারতেছে না তো কি করবে। আর মা বাবাদের মধ্যে সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে খাওয়া। মোটা হলেও খায় না বলে, শুকনা হলেও খায় না বলে। কি খাওয়াইছ, সকালবেলা নুডলস খাবি, আরে নুডলস খাবার খেতে পেরেছে সেটা তো বিষয়টা, সুতরাং খায় না, সেই জন্য ডিভাইসটা দেওয়া হয়। এই যে মা বাবার যে এই চিন্তাটা, এগুলি পেপারে প্রত্যেকটা কাগজে লিখতে হবে, যে কারণ অটিজম বা এই দিন নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বাচ্চা। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, যে এখন আমাদের জানেন যে উই হ্যাভ এ ভেরি গুড হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এখন প্রিমেচুর বাচ্চারাও বেঁচে যাচ্ছে, ভেরি সিক বাচ্চারাও বেঁচে যাচ্ছে। কি কেন? প্রপার অ্যান্টিবায়োটিক, প্রপার কেয়ার, এরা বেঁচে যাচ্ছে না, প্রিম্যাচিউর বাচ্চা বেঁচে যাচ্ছে। বলছে না আমরা খুব বড় বড় করে খুশি হচ্ছি যে বাংলাদেশে শিশু মৃত্যুর হার কি কমে গেছে, এবং আমরা পুরস্কারও পাচ্ছি, কিন্তু তাতে কি হচ্ছে, মরবিডিটি তো বেড়ে যাচ্ছে, প্রতিবন্ধকতা তো বেড়ে যাচ্ছে। কারণ ওই বাচ্চা তো আগে তো হয়তোবা ওরা বাঁচতো না, এখন তো বেঁচে যাচ্ছে, বেঁচে গেলে কি হবে, তার যে ব্রেনে যে ড্যামেজ হয়েছে, ব্রেনটা যে ইম্যাচিউর ছিল, সেটাকে তো অ্যাড্রেস করতে হবে। তাহলে এই সব বাচ্চাকে, দিস ইজ দ্য হাই রিস্ক বেবি, ওদেরকে আইডেন্টিফাই করে আমাদের একটা বাচ্চা ডিসেবল হয়েছে বলে কি আমাকে ডিসেবল বলতে পারবো না। মা বাবারা প্রশ্ন করে যে আমার বাচ্চা ভালো হবে তো, আমি কি বলতে পারবো যে ভালো, নিশ্চয়ই ভালো হবে। আমি একটা কথা বলি যে ভালো পুরোপুরি হবে কিনা জানি না, তবে ভালো হবার কাছাকাছি চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবং অনেক বাচ্চা মা বাবাকে যদি আপনি একটু উৎসাহ দেন, মা বাবাকে উৎসাহ দেন, তাহলে দেখবেন যে কি ওই ছেলে ভালো হবার কাছাকাছি চলে যাবে। হ্যাঁ, অনেক শিশু আছে না ক্রনিক বেবি, যে সব সময় একটা কান্না শুরু হলে আর থামতে চায় না, এরকম। এটা এক ধরনের ব্রেথ হোল্ডিং অ্যাটাক, এক ধরনের রোগ আছে, এটা অনেক বাচ্চা হয়, এটা একটু মেজাজ দেখালে। সেই জন্য এইসব বাচ্চাকে বলা হয় যে কি যতটুকু পারা যায় ওরা যাতে রাগ না করে। হ্যাঁ, এগুলি কিন্তু সামটাইমস এগুলি মানে কাঁদতে 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 তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে ব্লু হয়ে যেতে পারে। তো এগুলি একটু খেয়াল রাখতে হবে যে কান্নাকাটি কম করা উচিত। হ্যাঁ, তো সেই জন্য এই যে জিনিসটা আজকে আমি এখানে এসেছি যখন, আমি তো আর চিটাং থেকে ঢাকা আসতে পারি না, যে এইসব
অটিস্টিক শিশুদের বাচ্চাদের জন্য যে সবচেয়ে যে প্রবলেম হচ্ছে কি স্কুলিং কোনটা হবে। এখন গভর্নমেন্ট বলতেছে যে ইনক্লুসিভ এডুকেশন, মানে একসাথে থাকতে হবে। এখন একসাথে থাকতে হবে আমাদের ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে আমাদের শিক্ষার যে পরিবেশ, এগুলি কতটুকু এখনো প্রস্তুতি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আরেকটা কি, আপনি আপনার বাচ্চাকে কি অটিস্টিক স্কুলে দেবেন? আমার বাচ্চা অটিস্টিক, এখন তো ধরেন অটিস্টিক স্কুলে যে জিনিসটা আমি বলছি যে অটিস্টিক স্কুল বা অটিজম সেন্টার বা থেরাপি সেন্টার নিয়ে কতগুলো ব্যবসা চলছে, যেটা সবচেয়ে বড় আপনার এইসব ছেলের জন্য সবচেয়ে বড় হচ্ছে তার মা বাবা বা কেয়ার গিভার্স, এদেরকে শেখাতে হবে। কারণ বাড়ির একটা পরিবেশে আপনি একটা অটিজম সেন্টারে, আপনি একটা থেরাপি সেন্টারে আপনার প্রত্যেকদিন বাচ্চা একটাকে নিয়ে যাচ্ছেন, ও বাচ্চা ওই মুহূর্তে তার মেজাজ ভালো না থাকে, আমার আপনার মেজাজ যে দিনের 8টা প্রতিদিন 8টা যে একই রকম হবে কোনো কথা আছে? কিন্তু এই যে এইসব ছেলেদেরকে আমরা সেন্টারে নিয়ে যাচ্ছে, আপনার টাকা বিভিন্ন রকম বড় বড় স্কুলে শ্যাডো টিচার বলা হচ্ছে। শ্যাডো টিচারের কি দরকার? মাকে শ্যাডো টিচার বানাও না, মা শ্যাডো টিচারের জন্য বাড়তি টাকা। ভালনারেবল সোসাইটিকে কিছু টার্গেট করতে হবে। আরেকটা জিনিস মনে করবেন, এখন আর অটিজম বা এইসব বাচ্চা বড় লোকের মধ্যে সীমাবদ্ধ নেই, ওরা অনেক মানে আপনার অনেক মানে মানে কি বলবো, নিম্নবিত্ত কিংবা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। হ্যাঁ, এদের আমার যে আমার এই যে আমরা ধরুন বিয়ের জন্য যে স্যুট টুট বানালাম, যে ছেলেটা, সে তার বাচ্চা, দুটো বাচ্চাই সে আপনার অটিস্টিক। তাহলে আপনার সাজেশন হলো প্যারেন্টসরা একটা ট্রেনিং এর মধ্যে থাকবে, কারণ বাচ্চাদের সাইকোলজি, শিশুদের সাইকোলজি বোঝাটাও তো একটু মনে হয় কঠিন, কারণ ওরা সময় আসলে কিভাবে কান্না করছে, কেন কান্না করছে, এই বিষয়গুলো জানাও তো আসলে সেটাকে জানবে কি মা, মা জানবে। মাকে সে ইঙ্গিত অনেক রকম করতে পারে। অনেকে মাকে বলবে, হঠাৎ বলবে আম্মু, তখন মা বুঝবে যে এখন সে তার কিছু খাওয়ার সময় হয়েছে। সে কিন্তু পুরো বলবে না, কারণ মার সাথে সে কিছু মান অভিমান করে অনেক কিছু নাও বলতে পারে। এটা ইন্ডিভিজুয়াল, ফ্যামিলিতে ইন্ডিভিজুয়াল, সেটা বুঝবে মা, বুঝছেন না কথা? সেটা মাদেরকে এখন যেটা যেইভাবে মানে এই যে গত 15 বছর বলেন এই যে অটিজমের একটা প্রবণতা ছিল, এটা যত না মানে পেশেন্টদের জন্য বা এই অটিজম বাচ্চাদের জন্য, তার চেয়ে বেশি এটা হচ্ছে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছিল। আচ্ছা, আমলাতান্ত্রিক জটিল, এটা থেকে ছুটে আসতেই হবে। এগুলি যারা এইসব নিয়ে কাজ করে তাদেরকে আপনার ইনভলভ করতে হবে। কথা তো বলছি, তবে আমার বারবার না ওই দিকে একটু চোখ চলে যাচ্ছে, ব্যাচটার দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমি রোটারিয়ান, আমি 2002 থেকে রোটারি ক্লাব অফ চিটাগং এর, এটা বলছে সেকেন্ড ওল্ডেস্ট ক্লাব। রোটারি ক্লাব অফ ঢাকা হচ্ছে এটা, রোটারি ক্লাব ঢাকা তখন দিদেন ব্রিটিশ পিরিয়ডে হয়, আর রোটারি ক্লাব চিটাগং এটার ফাউন্ডেড হয় মনে হয় 52-তে। আমি ওল্ডেস্ট ক্লাব অফ চিটাগং, ওটার আমি সদস্য। এটা হচ্ছে PHF, পল হ্যারিস ফেলো। আমি PHF হচ্ছে হি ইজ দ্য ফাউন্ডার অফ, যেমন 4 জনে মিলে স্কোয়ার করেছিল, ওরা 4 জন মিলে রোটারি করেছে। রোটারি মানে রোটেট করতে আর কি। তো উনি হচ্ছেন একজন, মানে আমি PHF মানে $1000 দিয়ে এটা একটা ডোনেশন টাইপ দিলে আমাকে PHF করে আর কি। আমি পল হ্যারিসন ফেলো $1000 দিয়ে এই টাকাটা সারা বিশ্বের জনহিতকর কাজে ব্যবহার হয়। মানব সেবায় আপনি নিজেকে যেহেতু ব্রত করেছেন, তো সে একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজ করে যাচ্ছেন। তো এখন হচ্ছে কি, বর্তমান প্রযুক্তির সাথে যদি অটিজমকে সম্পৃক্ত করে কিছু কেউ করতে চায়, সেটা AI হোক কিংবা অন্য কোনো প্রযুক্তি হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? না, AI-কেও আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কাজে লাগাতে হবে অটিজমের ব্যাপারে। যে অটিজম সম্পর্কে যে কিছু আমরা কি আন্ডার ডায়াগনোসিস করছি, না আমরা কি ওভার ডায়াগনোসিস করছি, সেটা নিয়ে এখন কথা বলে না বলে, হ্যাঁ, সে যে অটিজম একটু লাফালাফি করে বলে যে তার অটিজমের কিছুটা ক্যারেক্টারিস্টিক আছে, সেটার জন্য তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি আমরা এই কাজটা করতে পারি। আমি তো চেষ্টা করছি একটা মাল্টিসেন্টার স্টাডির মধ্যে ইনক্লুড হতে, বিশেষ করে চিটাগংয়ে আমার যে সেন্টার আছে, এবং আমি শুনেছি যে গতকাল ওনার ঢাকায়ও একজন
একটা সেন্টারের সাথে মিলে আমরা চেষ্টা করছি যে আমরা একটা শর্ট ভিডিও করব। ওই বাচ্চার কিছু ক্যারেক্টার, মা বাবার যে ক্যারেক্টারিস্টিক বর্ণনা দেবে, সেটাকে আমরা একটা শর্ট ভিডিও করে এটা আমরা এআইকে প্রডিউস করবো। এআই তখন আমাকে বলে দেবে যে এটা তো ধরেন ইট উইল স্টার্ট ভেরি at an early stage, maybe 1 year। আমরা সাধারণত 1 থেকে 3 ইয়ার আমরা সাধারণত একটা চার্ট করি, চার্ট। এটা চার্ট দিয়ে মানে এটা অটিজম নির্ণয়ের চার্ট। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি, চার্টটা আমি বাংলাদেশে প্রথম এনেছি সিঙ্গাপুরের KK হসপিটাল থেকে, এবং বাংলা তর্জমা করেছি। এটা আমি কিন্তু বাংলাদেশে এনেছি। এটা যদি প্রমাণস্বরূপ আপনি ঢাকার চাইল্ড নিউরোলজিস্টের সাথে আপনি আলাপ করে দেখতে পারেন। এই এআই দিয়ে আমরা একটা প্রকল্প, একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি। আমি ওনাকে চিটাগাংয়ে ইনভাইট করেছি টু ভিজিট মাই সেন্টার, এবং আমরা যদি পারি, কারণ আমি আমার ছেলেরা যেহেতু টরন্টো থাকে, আমি যাব। হোপফুলি যদি এটা আমি করতে পারি, আমার মনে হয় এটা নিয়ে আমাদের দেশে একটা ভালো কাজ হবে, এবং আমরা সত্যিকার অটিজম আছে। অ্যান্ড দেন ইন্টারভেনশন। আমরা তো শুধু ডায়াগনোসিস করতে হবে, ইন্টারভেনশনে দেয়ার ইজ নো মেডিসিন। আমি আর্টিকেল লিখেছি যে অটিজম শিশুর চিকিৎসা, অটিজম শিশুর চিকিৎসা ব্যবস্থা বা ওষুধ বনাম থেরাপি, ওষুধের কোনো রোল নেই। ওষুধ এখানে কিছু করতে পারবে না, এখানে করতে হবে থেরাপি। থেরাপিটা অ্যাজ পার it is a modified therapy as per requirement of the family. আমার ফ্যামিলিতে যে রকম লাগবে আপনার ফ্যামিলিতে নাও লাগতে পারে। সুতরাং আমি বা আমার পরিবারের যে স্ট্যাটাস, আমি হয়তো উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের ওর কাছে কি লাগবে সেটা। যেমন ধরেন এইসব বাচ্চা টয়লেটিং প্র্যাকটিস লাগতে পারে। এসব বাচ্চাদের ভীষণ প্রবলেম হচ্ছে টয়লেটিং প্র্যাকটিস। তাহলে টয়লেটের প্র্যাকটিস হলে টয়লেটের কী ধরনের টয়লেট ব্যবহার করবে, কীভাবে সেটা তাকে ওভাবে তৈরি করতে হবে। সবার কাছে তো আর হাই কমোড নাও থাকতে পারে, সুতরাং সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং এটা একটা বিশাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যদি কে সম্পৃক্ত করে বাংলাদেশে কিছু না কিছু তো শুরু করতে পারবে। আমার বাবা, আপনাদেরকে একটা কথা বলি, আমার বাবা কিন্তু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে, এই যে এখন যে তেজগাঁওর প্রধান উপদেষ্টা ওটা ছিল যে প্রাদেশিক পরিষদের মনে হয় সভাকক্ষ আর কি। তখন উনি ওই গেটে দাঁড়িয়ে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় চাই বলে প্যামলেট ছেড়েছিলেন, মানে যে প্যামলেট বলেন ওটাকে, সেটা করেছিলেন। বলেছিলেন যে সবাই বলেছেন যে আপনি একা কেন, তো উনি বলতেন যে কাউকে কেন না, কাউকে তো একা আগে শুরু করতে হবে। আমি শুরু করে দিই, পরে এটা নেক্সট জেনারেশন। আমি তো হয়তো আর কতদিন বাঁচি জানি না, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। তা আজকে আমি কাউকে একটা শুরু করেছি, এবং হসপিটাল বেসড একটা সেন্টার করেছি, যেটা ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আছে। হসপিটাল বেসড মাল্টি ডিসিপ্লিনারি সেন্টার করতে হবে। সেটা যে এতগুলো কাজ করছেন, বাড়িতে কি অবস্থা? মানে আপনার বাড়িতেও তো একজন ডক্টর। আমার বাড়িতে আমার গৃহিণী ডাক্তার, সে খুব হেল্পফুল। তার সাহায্য না হলে তো আর আজকে এতটুকু আগাতে পারতাম না। কি নাম? ওর নাম হচ্ছে রাজিয়া সুলতানা। সে প্যাথোলজিতে পোস্ট গ্রাজুয়েট করেছে। সে আমার সাথে মা ও শিশু হাসপাতালে প্যাথোলজি বিভাগের অধ্যাপক, এবং ছেলেদেরকে আজকে যে এই পথে এই নিয়ে আসা, তার অবদান বেশি, সব সময় করেন। অত্যন্ত ধার্মিক মহিলা। আমরা এবং আমি এবং আমার ওয়াইফ সবসময় মনে করি যে কি we believe that faith in God gives meaning and purpose to এমনিতে কি হয়, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের খোঁজ নেয় বাড়িতে, খোঁজ নেয়। ও জানে যে আমি এইসব কাজে নিয়ে ব্যস্ত থাকি, ওই সেরে নেন। যেমন আমি যে চলে এসেছি, ও এখন গুছিয়ে টুচিয়ে নিচ্ছে, কারণ আমাদের তো চট্টগ্রাম ফিরতে হবে। আর আমার 2 ছেলে, বড় ছেলে সাদমান মাহমুদ চৌধুরী, যার গতকাল বিয়ে হয়েছে ঢাকার, যেহেতু সে পছন্দ করেছে ঢাকার, এবং ছোট ছেলে ও টরন্টো ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারে
ব্যাচেলার অনার্স করে এখন ডিলয়েটে চাকরি করছি। যেটা আমি বুঝতে পারছি আপনি খুব ফ্যামিলি ম্যান, পারিবারিক মানুষ এবং পরিবার নিয়ে থাকতে ভালোবাসেন কাজের শত ব্যস্ততার মাঝে। এবং আমি আরেকটি তথ্য জেনেছি যে গায়ে হলুদ অনুষ্ঠানে আপনি গান করেছেন। তো ছোটবেলায় যেহেতু গান করেছেন, আজকে আমাদের দর্শকদের জন্য একটি গান শোনাতে হবে। ধন্যবাদ। আমি তো আসলে হ্যাঁ গাইতাম, কিন্তু আমি তো যখন গিয়েছি তখন ওই যে স্ক্রিপ্ট ছিল, 4 লাইন গাইলেই হবে। বীজ থালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি, রংবরে শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি, লা 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 লা। ওয়াও, অনেক আপনার যারা ধন্যবাদ ভক্ত কিংবা আপনার যারা চিকিৎসা নিয়েছেন তারা আজকে খুব খুশি হবেন আপনার একেবারে। কণ্ঠে গান শুনতে পেরে। কি বলো? সত্যি সত্যি তুমি তো গানের শিল্পী, কত মার্কস দেবে? একদম 100 কারণ হচ্ছে আমার খুব ভালো লেগেছে যে এরকম এত গল্পের মাঝে স্যারের কাছ থেকে একটু করে গান শুনে নিলাম। না, গান তো শুনতে হবে, রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, রবীন্দ্রনাথকে জানতে হবে, নজরুল সঙ্গীত শুনতে হবে, অনেক কথা। আপনি যদি মানে গানটা শুনে গান মিনিংটা শুনেন, দেখবেন যে ওরা কত সুন্দর করে লিখেছে। যেমন রবীন্দ্রনাথের অনেক গান আছে যেটা মানে এই যে অটিস্টিক বাচ্চাদের মাদের জন্য, আমি তো এখন ঠিক আমার মনে নেই, আমি অনেক সময় ওদেরকে বলি যে ভাবনা কারে বলে সখী, যাতনা কারে বলে, হ্যাঁ তোমরা যাকে, আমি ঠিক আসলে ঠিক মতো বলতে পারছি না। অনেক কিছু আছে যে আসলে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান দিয়ে এই অসহায় মা বাবাকে কিন্তু বলা যায়, যার জন্য আমি ওদেরকে মাঝে মাঝে গানও শুনি। স্যার, তাদের জন্য আপনাদের যে অটিজম এবং শিশু বিকাশ কেন্দ্র রয়েছে সেটির শাখা আসলে কোথায় কোথায় রয়েছে? সেটা শাখা তো প্রফেসর নাইলা জামান খান সারা বাংলাদেশের 8টি মেডিকেল কলেজে শিশু বিকাশ করেছিলেন। এবং আপা আমাকে বলেছিলেন যে আমি দিনাজপুরে গিয়েছি, দিনাজপুরে এক মা আমাকে বলে যে আপা ওষুধ না খেয়ে শুধু ব্যায়ামের মাধ্যমে আমার মেয়ের লালা পড়া বন্ধ হয়ে গেছে। মানে এই যে লালা পড়ছে কেন, ও তো যে থুতু গিলতে হয় সেটা জানে না, শুধু আপনি যদি একটু জাস্ট হাতটা মুভ করে ওর জিব্বাটা লাড়িয়ে দেন, ওর গিলার অভ্যাস করে দেন, তাহলে তো ওর লালা পড়বে না। সেটার জন্য আপনাদের ইয়েরও দেয়ার আর লট অফ মেডিসিন যে ড্রুলিং বন্ধ করার জন্য, দরকার নাই তো। আপনি যদি একটু ব্যায়াম শিখিয়ে দেন, তো এই যে ধরেন শাখা সারা বাংলাদেশে উনি প্রায় পরে মনে হয়, এখন তো কতটা জানি না, কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে কি ওই সরকারি ইয়েতে পড়ে ওই যে পদ সৃষ্টি হয়েছে ওগুলি আর রেগুলার হয়নি, যার জন্য ওরা বেতন পাচ্ছে না। হ্যাঁ, আর আমি চিটাঙে মেডিকেল কলেজ, চিটাঙে যত প্রাইভেট মেডিকেল কলেজ আছে সবাইকে, সব মেডিকেল কলেজে, যেমন ওখানে আপনার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আছে, বিজিজে ট্রাস্ট মেডিকেল কলেজ আছে, এমনকি বিভিন্ন কর্পোরেট হসপিটাল আছে, ওখানেও আমি চেষ্টা করেছি যে শিশু বিকাশ করতে, মানে বলেছি যে শিশুদেরকে, শিশু রোগ বিশেষজ্ঞকে শিশুর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে, শিশুর বিকাশ নিয়ে কাজ করতে হবে, শুধু শিশুর নিউরোলজি নিয়ে কাজ করলে হবে না। এটা খুব ভালো বলেছেন। শিশুর বিকাশ নিয়ে যদি কাজ না করে, তাহলে আগামী দিনের একজন ভালো শিশু বা স্বাভাবিক শিশু জন্ম হবে না। তাহলে দেশটা চালাবে কে? আমরা তো মনে করছি যে আমরা তো কেউ ছাড়ছি না, আমরা তো সবাই ওকে দেশকে দিতে হবে। তো এমনিতে স্যার, আপনি একেবারে অটিজমের শুরু থেকে যখন আসলে এই শব্দটা জানেন বা এই বিষয়টি নিয়ে জানেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করছেন, পরিবর্তনগুলো কি কি? যদি বলি যে অটিজমের এখন বাবা মারা অনেক এই বিষয়ে সচেতন হয়েছে কিনা, বা একেবারে একদম এমন এলাকা যারা এই বিষয়ে হয়তো এখনো অতটা দক্ষ না বা জানে না, তাদের বিষয়ে যদি আপনার কিছু বলা। সেটা হচ্ছে তো কিছু কিছু স্যাটেলাইট সেন্টার করতে হবে। স্যাটেলাইট সেন্টার করার জন্য আমাদের তো ফান্ডিং এর দরকার, সরকারকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। যেমন আমার একটা চকরিয়াতে স্যাটেলাইট সেন্টার আছে, আমি যেখানে নিজে নিজে গিয়েছি স্যাটেলাইট সেন্টার গিয়েছি, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সকল বেসরকারি, বিশেষ করে এনজিও যে সকল বিষয় আছে, ওরা বাণিজ্যিক দিকটাকে বেশি প্রাধান্য দিতে চায়। আমি যেটাকে আমার সাথে অনেক সময় দ্বিমত হয়ে যায়।
আমি চেষ্টা করি এদিক ওদিক যাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আমি তো ধরেন একটা হাসপাতালে চাকরি করি, তারপর খুবই ভালো একটু বাণিজ্য যে আপনার কক্সবাজারে যে চকরিয়া পেকুয়া আপনি কি বাইরে পাচ্ছেন না? আমি একবার ওই যে ওই হিল ট্র্যাক্সে গিয়েছি, ওখানে আমি মানে আপনার প্রতিবন্ধী বাচ্চা দেখেছি, তো আমার সাথে ছবিও আছে, আমি ওদের বলেছি যে, এবং কি আমি নিজের টাকা দিয়ে বলেছি যে শিশু বিকাশে আসবা, ব্যায়াম তোমাকে শিখাই দেবো। স্যার কিভাবে যেন 1 ঘন্টা কেটে গেল, আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে চলে এসেছি। খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। যারা অটিজম শিশু তাদের জন্য কিংবা তাদের বাবা মাদের জন্য আপনার যদি কিছু বলবার থাকে। আমি বলবো যে অটিজম মা বাবা শিশুদের হতাশ হবেন না, হতাশ হবেনই না। আপনারা আপনাদের ওয়েতে আপনার শিশুর যে সমস্যা থাকে সেই সমস্যাটাকে প্রথমে চিহ্নিত করুন, কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন, কোনো শিশু বিকাশ কেন্দ্রে যাবেন। ঢাকা, বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে নতুন পুরনো মেডিকেল কলেজগুলিতে শিশু বিকাশ কেন্দ্র আছে, ওদের সাথে 2-4টা কথা বলেন, কথা বলে নিজেরাই ঠিক করবেন আমার শিশুকে আমি কিভাবে কাজ করব। হতাশ হবার কিছু নেই। আমাদের যে আল্লাহ তাআলা যে রোগ দিয়েছে সমাধান উনি দেবেন, ওনার উপর ভরসা করবেন, এবং আমরা যতটুকু পারি, যেখানে পারি, যারা এই ব্যাপারে কাজ করছে আমরা সাহায্য করব, এবং আরও এই সকল শিশুর আরও কীভাবে বেটার সার্ভিস দেওয়া যায়, বেটার টেকনোলজি অ্যাপ্লাই করে এসব শিশুকে যাতে বেটার সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করছি। আপনারাও আমাদের সাথে থাকবেন, গুজবে কান দেবেন না। আপনার শিশু ভালো হবে আপনার হাতে, আপনার পরিবারের কাছে, অন্য কারোর কাছে নয়, এটা খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।